একটি দারুণ ব্যাপার না? আপনার হাতের যে ছোট্ট মুঠোফোনটি, সেটি কিন্তু এখন আপনার অনলাইন আউটলেট। এখান থেকে ক্রেতারা যেমন জিনিস কিনছেন, তেমনি বিক্রেতারা তাদের দারুণ দারুণ সব পণ্য বিক্রি করছেন। ই-কমার্সের সুবাতাস এখন পুরো বিশ্বব্যাপী। আর সেই সুবাতাস পৌঁছে গেছে আমাদের বাংলাদেশের নারীদের মাঝেও। আমাদের বাংলাদেশের লাখো লাখো নারী উদ্যোক্তারা এই ই-কমার্স প্ল্যাটফর্মে কাজ করছেন এবং সফল হচ্ছেন। আমাদের মাঝখানে তেমনই একজন অতিথি আছেন, যিনি হলেন উম্মে সাহেরা এনিকা। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপা, ভালো আছি। ভালো লাগছে আপনাকে দেখে। আপনাকে দেখেও খুব ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে অপরিচিতে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আসলে অপরাজিতাই আমন্ত্রণ জানাই, যারা খুব তেজি এবং দীপ্ত ব্যক্তিত্বের অধিকারী। তো আপনার পেজের নামটা আপা তেজস্বী। কেন? তেজস্বী নামটাকে কেন বেছে নিলেন? আমি আসলে এমন কিছু চাইছিলাম, এমন কোনো নাম আমার উদ্যোগের। এই উদ্যোগটা আমার শুরু করার কথা ছিল ২০১৬ সালে। আমি প্ল্যান করি ওরকমই। কিন্তু এটা আসলে নামটা খুঁজতে, খুঁজতেই এটা শুরু হয়ে যায়। ২০১৯ সালে আমি এটা শুরু করি এবং তেজস্বী মানে হচ্ছে তেজ আছে যার। এই নামটাকে মনে হচ্ছিল যে আমার ব্যক্তিত্বকে এটা ফোকাস করে। তো ঐজন্যই আসলে আমার উদ্যোগের নাম তেজস্বী। আপনি কাজ করছেন বাটিক শিল্প নিয়ে কাজ করছেন আপনি। জি আপু, দেশীয় বাটিক নিয়ে। দেশীয় বাটিক নিয়ে কাজ করছেন। তো দেশীয় বাটিককে কেন আসলে আপনার এটিকে কেন আপনি বেছে নিলেন? আচ্ছা, বাটিককে বেছে নেওয়ার কারণ হচ্ছে আমি ২ বছর একটা আ বাটিকের উপর একটি প্রশিক্ষণ নেই এবং তখন যখন এছাড়াও আমি আসলে আমার শাড়ি পরা বলেন বা আমার পোশাকের যে পছন্দের ব্যাপারগুলো, এগুলো আমি আমার মাকে দেখে, দেখে শিখেছি। তো আমার মাকে দেখতাম যে খুব আরামদায়ক পোশাক পরতেন। পাশাপাশি সেটা আর আমরা জানি যে আমাদের দেশীয় পণ্যগুলো খুব আরামদায়ক। আম্মা জামদানি, তারপরে পিওর সিল্ক, মসলিন সিল্ক এগুলো খুব আম্মা পরতেন। এবং যখন আম্মা শাড়ি কিনতে যেতেন তখন এগুলোকে আম্মা প্রেফার করতেন, হ্যান্ড স্টিচ। তো ওই সময়ে আম্মাকে দেখে, দেখে মনে হয়েছে যে এই প্রোডাক্টটা আরামদায়ক এবং আ যারা আমরা যারা কিনছি, আ আ আমরা বিক্রি করার আগে কিন্তু আমরা ক্রেতা। আমরা যারা কিনছি তখন মনে হলো যে আমরা আসলে যেকোনো আমাদের বাংলাদেশের যে আবহাওয়া, এখানে প্রায় ৯ মাসই গরম থাকে। তো এই আবহাওয়াতে আমরা হচ্ছে বাটিকটাকে খুব যেকোনো অনুষ্ঠানে পরে যেতে পারি এবং আমরা চাইলে আমরা ঘরে পড়তে পারি এবং আমরা আমাদের যে স্থল আছে, কর্মস্থলে আমরা পড়তে পারি। তো ওই জায়গাটা থেকেই আসলে আমাকে আর বাটিকের প্রতি একটা অবশ্যই আমার একটা ভালোবাসা, ভালো লাগা তো আছেই। যেহেতু নিজেও এটা নিয়ে কাজ করেছি, কাজ শিখেছি। ঐজন্যই আসলে বাটিক নিয়ে আমার পথ চলা শুরু। আচ্ছা, তার মানে আপনি ফ্যাশনের একটা অনুষঙ্গে আপনি দেশি বাটিকের ব্যবহারটা করছেন। জি, যেমন ২০১৯ সালের অগাস্টের ২৬ তারিখ আমার এই উদ্যোগের শুরু। আমি ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে আমি ১ম আমার উদ্যোগ থেকে বাটিক কাপড় দিয়ে এবং টাই ডাই কাপড় দিয়ে স্যান্ডেল তৈরি করি। এটা আমার ইনোভেশন ছিল আমার উদ্যোগের। এবং এরপরে গয়না, তারপরে পার্স, ব্যাগ, আ এছাড়া তো আনুষঙ্গিক পোশাক যা আছে লেডিস এবং জেন্টস এবং বেবি ড্রেস, এগুলো সবই আমার উদ্যোগে আছে। আপা, খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলতে। আমরা আরো অনেক কথা বলবো, কিন্তু তার আগে আমরা আপনার উপর ছোট্ট একটি ভিডিও ক্লিপ তৈরি করেছি, চলুন একটু দেখে আসি। নিজের প্যাশন বা স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে তৈরি হওয়া আজকের নারীরা এখন সমাজের উদাহরণ। বলছি পুরান ঢাকার মেয়ে উম্মে সাহেরা অ্যানিকার কথা। অ্যানিকার জন্ম ও বেড়ে ওঠা জুরাইনে। বর্তমানে কাজ করছেন ইডিসির কোষাধ্যক্ষ হিসেবে। তৈরি করেছেন ভিন্ন মাত্রার প্রতিষ্ঠান তেজস্বী। টাইডাই বাটিক ও ব্লকের শাড়ি, থ্রি পিস, শাল, ব্যাগ, ছেলেদের পোশাক ও মেয়েদের স্যান্ডেলই তার পেজের উল্লেখযোগ্য পণ্য। তেজস্বী নিয়ে কাজ করতে গিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন অ্যানিকা। কারণ তিনি ই কমার্স নিয়ে তেমন কিছুই জানতেন না কিভাবে ক্রেতাকে আকৃষ্ট করা যায়, ঠিক কোন কোন জায়গায় মূলধন বাড়ানো যায় ক্রেতার চাহিদাকে মেটানোর জন্য। চারিদিকেই ছিল শুধু চ্যালেঞ্জ। এখন তিনি জানেন কোথায় কিভাবে ব্র্যান্ডিং করতে হবে, কোথায় মূলধন খরচ করতে হবে, কিভাবে তার চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হয়। অ্যানিকার তৈরি বাটিক পণ্য এখন হাজারো মানুষের পরিধেয়।
ব্যবসার নতুনত্ব এনেছেন বাটিকের স্যান্ডেল তৈরির মাধ্যমে। অ্যানিকার ইচ্ছা মানুষের বাটিক পণ্যের চাহিদা পূরণের অন্যতম ভরসার স্থান হোক তেজস্বী। তার ক্রেতাদের পছন্দ ও চাহিদাকে প্রাধান্য দিয়ে তার উদ্যোগ হোক ক্রেতা বান্ধব। তাদের সাথে তৈরি হোক তেজস্বীর হাজারো গল্প। ব্লক ও বাটিকের পণ্যকে বাংলাদেশের 64টি জেলাসহ সারা বিশ্বের মানুষের কাছে এবং বাংলাদেশের দেশীয় পণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রিতে নিজের একটি শক্ত অবস্থান হোক, এমনটাই স্বপ্ন অ্যানিকার। এভাবেই অ্যানিকারা স্বপ্ন বুনুক, আর সব বাধা জয় করে ডানা মেলে উঠতে শিখুক হাজারো অপরাজিতা। বাহ, মানে ভাল লাগলো আপা দেখে, যে এই যে আমাদের যে বাটিক শিল্পটা, এটাকে একটা মানে খুব সুন্দর একটা ফ্যাশনে আপনি নিয়ে গেছেন। জুতোই, শাড়িতে, পাঞ্জাবিতে, সালোয়ার কামিজে, না? এবং একদমই আমাদের দেশীয় পণ্যের একটা দেশীয় বিষয়। পণ্য। তো আপা, এই যে আপনার যে উদ্যোগটা, এই উদ্যোগের আরো অনেক গল্প আছে, ভেতরে না বলা অনেক গল্প আছে, সেরকম কিছু গল্প এখন শুনতে চাই। আসলে উদ্যোগের না বলা গল্প, এই গল্পটা যদিও আমি অনেক জায়গায় অনেকবার বলেছি, তারপরও আবার বলি যে আমরা আসলে অনেক সময় অনেক হতাশ হয়ে যাই যে কি করব, হচ্ছে না। তো যখন আমি বাটিক নিয়ে কাজ শুরু করি, তখন আমাকে অনেকেই বলেছিল যে বাটিক নিয়ে বাংলাদেশে লাখো উদ্যোক্তা আছেন যারা অনলাইনেই কাজ করছেন, তাহলে তোমার ইউনিকনেস কোথায়? তুমি যে একজন উদ্যোক্তা, তোমার ইউনিকনেস কোথায়? তো আমি তখন ভাবতাম যে আসলেই তো সত্যি আমার ইউনিকনেস কোথায়? আমি শুধু এনে বিক্রি করছি, এটা তো আমার ইউনিকনেস না। তো এরপরে ভাবতে মনে হলো যে আমি বাটিকের কাপড় দিয়ে আমি স্যান্ডেল তৈরি করব। আমাদের দেশীয় ফ্যাশনে এটা এড করা গেলে খুব ভালো কিছু হবে। আসলে এটা আমার নিজের প্রয়োজন থেকেও হয়েছিল যে যেহেতু আমরা মেয়েরা দেখি যে আমরা একটু ম্যাচিং করে স্যান্ডেল পরতে, ব্যাগ নিতে পছন্দ করি। তো তখন মনে হলো যে বাটিক দিয়ে এটা করা যায়। তো আপনি যেহেতু বাটিক ইউজ করেন, বাটিকের পোশাক, আপনি জানেন যে বাটিকের কাপড়টা খুব পাতলা হয়। তো আমি যখন এটার আইডিয়াটা স্যারের সাথে শেয়ার করি, রাজীব স্যারের সাথে, রাজীব স্যার বলেন যে ঠিক আছে আপু, আপনি চেষ্টা করেন। তো আমার বাসা যেহেতু পুরান ঢাকাতে, আমি আমার হাজবেন্ডকে নিয়ে, আমার হাজবেন্ড অফিস থেকে আসতেন, আমি হচ্ছে ওকে নিয়ে আমরা ঘুরতাম যে কোথায় স্যান্ডেল তৈরি করে, কোথায় ব্যাগ তৈরি করে। তো স্যান্ডেলের অনেক কারিগরের কাছে গিয়েছি, তারা বলতেন যে এত পাতলা কাপড় দিয়ে তো কোনোভাবেই স্যান্ডেল তৈরি করা সম্ভব না। তো আমাকে অনেক জায়গা থেকে আমাকে বলা হয়েছে যে না, এটা সম্ভব না, সম্ভব। কিন্তু আমি আসলে চেষ্টা করেছি, এবং চেষ্টা করে আমি 2020 সালের ফেব্রুয়ারি মাসের 20 তারিখে নিজের জন্যই একটা স্যান্ডেল বাটিকের বানাতে পেরেছিলাম। আলহামদুলিল্লাহ। তখন কনফিডেন্ট অনেক বেড়ে গিয়েছিল। হ্যাঁ, প্রথম স্যান্ডেলে অনেক ধরনের ভুল ত্রুটি ছিল, সমস্যা ছিল। সেগুলো আবার আমি যখন ইউজ করেছি এবং আমি বুঝতে পেরেছি এগুলোকে ওভারকাম করতে হবে। পরে আমি ওগুলো ওভারকাম করেছি এবং অন্যভাবে তৈরি করেছি, বিভিন্ন ডিজাইনে তৈরি করেছি। এখনো পর্যন্ত প্রায় 500 প্লাস বাটিক স্যান্ডেল বাংলাদেশে তো সেল করেছি। বাংলাদেশের বাইরেও বেশ কিছু আমার প্রবাসী ক্রেতারা আছেন, তারাও নিয়েছেন তাদের নিজেদের জন্য, আত্মীয়দের জন্য উপহারের জন্য। মানে আমাদের আমাদের দেশি পণ্য এখন দেশের সীমানা পেরিয়ে চলে যাচ্ছে বিদেশে। এটাও হচ্ছে, এটা অনলাইনের মাধ্যমেই হচ্ছে। অনলাইনের যেহেতু মাধ্যমে ফেসবুকে হচ্ছে। আমরা প্রচারটা করছি বা পেজের মাধ্যমে প্রচারটা করছি, মানে শুরুটা আসলে সহজ হয় না, সহজ হয় না, কোনো সহজ হয় না। কিছুরই যদি আমি ধরি যে শুরুটা খুব সহজ হবে, সহজ হয় না। কিন্তু যদি আমরা হাল ছেড়ে না দিই, তাহলে কিন্তু সেই জিনিসটা অনেক সহজ হয়ে সহজ যায় এক হয়ে যায়। সময়। এটা একটা বিষয়, মানে যে কোনো বিষয়ে আসলে হাল ছাড়া যাবে না। এবং আমার স্বপ্নের ক্ষেত্রে কখনো সেই স্বপ্নটা আমার পূরণ হবে না এরকম ভাবা যাবে না, চেষ্টা করে যেতে হবে। এবং চেষ্টা করলে অবশ্যই সেই বিষয়টি একদিন না একদিন ঠিকই সেটি তার স্বপ্ন বাস্তবে রূপ নেবে। আমি যেটুকু আপনার সম্পর্কে জেনেছি, আপনার 19 বছর বয়সে আপনি প্রথম মা হন, এবং আপনার বিয়ের বয়স 20 বছর, এবং আপনার উদ্যোগের বয়স 4 বছর। তো কিভাবে আসলে মানে নিজেকে কিভাবে এই তেজস্বী হিসেবে তৈরি করে তোলা?
আপনি একদমই ঠিক বলেছেন আপু। আমার যখন আমার 19 বছর 7 মাস তখন আমার বড় সন্তান পৃথিবীতে আসে, আমার বড় ছেলে। এবং আসলে সবসময় যে আপনি বললেন যে কিভাবে আমি এটা পেরেছি। আমার আম্মা নাই। আমার আম্মা 2008 সালে মারা গিয়েছেন। তো আমরা 3 বোন। আমার আম্মা সবসময় বলতেন যে 3 টা মেয়ে সবসময় মানে তাদের আলাদা, আলাদা পরিচয় হবে। তারা কারো মেয়ে, কারো ছেলের বউ, কারো ওয়াইফ বা কারো মা। এর বাইরে তাদের একটা পরিচয় তৈরি করতে হবে। এর কারণ হচ্ছে এটাই যে প্রত্যেকটা মেয়ের এটা খুব প্রয়োজন। আমার আম্মা আ আসলে তেমন কিছু করতেন না তো। তো ওই সময়টা থেকে আম্মার হয়তো নিজে থেকে হয়তো থাকে না অনেক সময় যে আমরা নিজেদের চাওয়া পাওয়া গুলো সন্তানকে বলি বা সন্তানের মধ্যে ওইটা দেখি। আমার মনে হয় আম্মারও ওরকমই ব্যাপার ছিল। তো এরপরে যখন আমার বিয়ে হলো, এরপর আমার খুব আমার 18 বছর 2 মাস সময় যখন আমার বয়স তখন আমার বিয়ে হয়। এরপরে আমার বড় বাচ্চাটা হয়ে যায়। আমি কলেজ পাশ করি এবং আমি ইডেন থেকে অনার্স মাস্টার্স করেছি রাষ্ট্রবিজ্ঞানে। তো এরপরে মনে হলো যে ঠিক আছে, উম মাস্টার্স তো হলো। ছেলেরা তো ততদিনে আসলে আম্মা নাই, আম্মা চলে গেছেন। আমারও আত্মবিশ্বাস অনেক কমে গিয়েছে। এবং যেটা হয় আমাদের চারপাশে অনেক ধরনের নেগেটিভিটি আমরা শুনতে পাই যে আসলে আমার কিছু হচ্ছে না, আমি মাস্টার্স পাশ করেছি। কিন্তু তখন আমার কাছে একটাই কথা মনে হতো যে আমাকে আসলে মাস্টার্সটা করতে হবে। এর কারণ হচ্ছে আমার ছেলেরা বলবে যে তার মা এটলিস্ট পড়াশোনাটা শেষ করেছে। তখন আর আম্মার ওইগুলো মাথার মধ্যে ছিল না। কারণ আম্মা নাই, বাসায় বাচ্চাদেরকে রেখে যাওয়ার কেউ নাই। আমার কখনো কোনো সরকারি আ চাকরিতে বসা হয় নাই। কিন্তু আমার আব্বার খুব ইচ্ছা ছিল যে আমার আব্বা খুব বলতেন যে আমি বিসিএস দিব এবং সরকারি পর্যায়ে কাজ করব। তো সেটা যখন হলো না, তখন আসলে একরকম ডিপ্রেশন থেকেই আমাদের ওয়ারিতে আমি বেশ কিছু স্কুলে শিক্ষকতা করি। 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমি বেশ কয়েকটা স্কুলে শিক্ষকতা করি। তার মধ্যে একটা ইংলিশ মিডিয়াম স্কুলও ছিল। 2.5 বছর ওখানে চাকরি করি। তো এরপরে তখন আমার মনে হলো যে না, আমি শিক্ষকতা পেশায় আছি। এটা আমার ভালো লাগছে বা এখান থেকে আমার কিছু উপার্জন হচ্ছে। একজন নারী হিসেবে অবশ্যই আমার জন্য এটা অনেক বড় পাওনা যে আমি নিজের ইনকাম করতে পারছি, সংসারে কন্ট্রিবিউট করতে পারছি। সন্তানদেরকে কিছু তাদের ভালো-মন্দ পছন্দ জিনিস আমি কিনে দিতে পারছি। কিন্তু এটা আসলে আমার মা চাননি। আমার মা চেয়েছিলেন যে আমার একটা পরিচয় তৈরি হোক। তো ওই জায়গাটা থেকেই আসলে তেজস্বীর জন্ম। তেজস্বীর কথা যদি আমি বলি, ওই আইডেন্টিটি তৈরি করার উদ্দেশ্য বা পিপাসা থেকেই আসলে তেজস্বীর জন্ম। এবং তখন আমি তেজস্বীটা শুরু করি এবং ফরচুনেটলি ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের ফাউন্ডার প্রেসিডেন্ট শ্রদ্ধেয় রাজীব আহমেদ স্যারের আমি ওই দিনই দেখা পাই 26শে আগস্ট 2019 সালে। এবং যখন আমি জানতাম বা আমার মতো আসলে অনেক নারীরাই জানতেন যে ই-কমার্সে বিজনেস করতে আসা মানেই হচ্ছে লাইভ করা, বুস্ট করে ডলার খরচ করে বিক্রি করা। তো আমি খুবই লাকি আলহামদুলিল্লাহ যে ওই সময়টা আমি স্যারকে পেয়েছিলাম এবং স্যারের গাইডলাইন গুলো পেয়েছিলাম। যার ফলে আমি মাত্র ৳১৫০০ দিয়ে আমার আমার ইনভেস্টমেন্ট ছিল ৳১৫০০। আমি ৳১৫০০ দিয়ে শুরু করি এবং ৪ বছর পর আজকে আমার তেজস্বীর বয়স ৪ বছর ১ মাস। আমার ৪ বছর পরে আমার বিজনেসের রেভিনিউ হচ্ছে ৳২৫,০০,০০০। আলহামদুলিল্লাহ। তো এটা আমার জন্য আলহামদুলিল্লাহ। অনেক বড় একটা, আমি মনে করি আমার অনেক বড় একটা প্রাপ্তি। অনেক বড় একটা বিষয়। অনেক অনেক বড় বড় একটা প্রাপ্তি। আমাদের দেশের বেশিরভাগ মেয়েরা যে জায়গাটায় পিছিয়ে যায়, এক হচ্ছে তারা সাহস করে উঠতে পারে না, পারিবারিক সাপোর্টটাও ওরকম থাকে না। আবার অনেকে ভাবে যে আমার তো টাকা পয়সা নেই, আমি আসলে কিভাবে শুরু করব, বা অনেক ইনভেস্ট ছাড়া ক্যাপিটাল নাই। হয়তো ক্যাপিটাল ছাড়া হয় না। তো আপনি একটা উদাহরণ যে না, আপনি ৳১৫০০ দিয়ে যে বিজনেসটি আজকে থেকে ৪ বছর আগে শুরু করেছিলেন, সেটার এখন যদি আমি বলি যে মূল্য, সেটা এখন ৳২৫,০০,০০০। সো এটা একটা বিশাল ব্যাপার। আপা, আপনার সাথে আমরা আরো গল্প করব। আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, যিনি আমাদের আসলে যে আপনি যেটা নিয়ে কাজ করছেন, এই যে দেশীয় পণ্যের যে বাটিক শিল্পের যে বিভিন্ন ধরনের ব্যবহার আমাদের ফ্যাশনে, তো এটা নিয়ে আমরা একটু ওনার কাছ থেকে শুনতে চাই। চলেন আমরা একটু আপার সাথে কথা ঠিক বলে আছে। আসি। আপা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপা? ভালো আছি। শরীরটা একটু আপা, খারাপ আজকে। আজকে আমরা যে প্রোগ্রামটা করছি সেটা আসলে আমাদের দেশীয় ফ্যাশনে আমাদের বাটিক শিল্প নিয়ে অনেক নারী উদ্যোক্তা কাজ করছেন, তেমনই একজন উদ্যোক্তা আমাদের সাথে আছেন। তো আপা, আপনি হুম। একজন দেশি পণ্যের উদ্যোক্তা এবং একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে যদি আমাদেরকে বলতেন যে আসলে আমাদের এই বাটিক শিল্পের সম্ভাবনা আমাদের দেশীয় ফ্যাশনে বা আমাদের আন্তর্জাতিক মার্কেটেও যদি আমি বলি কতটুকু?
আম আমাদের দেশে যেই ধরনের বাটিকগুলো হয় সেটা এখন পর্যন্ত আমি বিশ্বাস করি যে আমাদের দেশের জন্যই মোটামুটি ঠিক আছে। কিন্তু বাইরে যে এই বাটিকগুলো করার এখনো যেই টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেভাবে এখনো আমাদের উদ্যোক্তারা সেভাবে রেডি না। কারণ আমার বাটিকের সবচাইতে সুন্দর সূক্ষ্ম বাটিক দেখার সুযোগ হয়েছে, যেগুলো আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে আমি অনেক দেশে গিয়েছি এই ধরনের এক্সিবিশনে বা ফ্যাশন শোতে, যেখানে বাটিকগুলো মানে কোন লেভেলের হয়ে থাকে সেটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। কিন্তু আমাদের দেশের বাটিক টেকনিকটা টেকনিক্যালিও আমি বলবো যে অনেক কিছু আমরা জানি, অনেক কিছু জানি না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আরো অনেক কাজ করা দরকার টেকনিক্যালি এবং ডিজাইনের দিক থেকে, এবং তার যে বাটিকের মানে সর্বোচ্চ এফোর্ট দেওয়া যেটাকে বলবো খুব সূক্ষ্ম বাটিক, সেই বাটিকগুলো কিন্তু এখন আমাদের দেশে হয় নাই। তো আসলে যখন ইন্টারন্যাশনাল মার্কেটে যাব, মানুষ যখন ভালো কিছু দেখে ফেলে তখন কিন্তু আর এই জায়গাটাতে স্থাপিত হয় না। তো সেই জায়গা থেকে আমার যখনই আমাদের বাটিকগুলো দেখেছি, আমাদের বাটিকে খুব বেশি পরিবর্তন হয় নাই। ওই হয় মোম দিয়ে আমরা বড় বড় ড্রয়িং করে করছি, আর একটা হচ্ছে ব্লকে ছাপ দিয়ে দিয়ে করছি। কিন্তু ব্লকে ছাপ দেয়াটার দেয়ার ভিতরেও আমার কাছে মনে হয়েছে যে এখানে অনেক পরিবর্তন আনা দরকার। সেটা আমরা যদি টেকনিক্যালি আরো বেশি প্র্যাকটিস করতে করতে একটা সময় আমরা এই জায়গায় চলে আসতে পারি। তো আপা আপনার কি মনে হয় যে আসলে এই জায়গাগুলো যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন এবং যারা আসলে চান যে দেশ ছাড়িয়ে দেশের বাইরেও তারা এই শিল্পকে এগিয়ে নিয়ে যাবে, তাদের আসলে কোন বিষয়গুলো আসলে লক্ষ্য রাখা উচিত বা কিভাবে তারা সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারে? সেই ক্ষেত্রে যে আমাদের যে টেকনোলজি গুলো আছে সেইটাকে তো ডেফিনেটলি কাজে লাগিয়ে যারা ওই যে বাইরের দেশে যেমন ইন্দোনেশিয়া বাটিকে অনেক এগিয়ে আছে, মালয়েশিয়া বাটিকের দিকে অনেক এগিয়ে আছে। তো তারা কি ধরনের বাটিক গুলো করে সেগুলোর দিকে একটু নজর দেয়, এবং যাদের যাদের সম্ভাবনা আছে বা সামর্থ্য আছে তারা যদি ওই ধরনের টেকনিক্যাল কোর্স গুলো করে আসে, ওখানে ডেফিনেটলি বাটিক শেখা এরকম অনেক জায়গা আছে। তো সেই জায়গাগুলো একটু দেখে আসলে হয় কি, সেই জায়গাগুলোতে আস্তে আস্তে কাজ করা। আমরা যখনই কোনো ইন্টারন্যাশনাল মার্কেটে যাব, আসলে আমরা তো একরকম ভাবে কাজ করি। কোনো জিনিস আছে বাইরের দেশে চেয়ে আমাদের সমৃদ্ধ। যেমন আমাদের হ্যান্ড এমব্রয়ডারি, তারপরে আমাদের টেক্সটাইল, অনেকগুলো টেক্সটাইল আছে যেটা আসলে যদি আমরা জামদানির কথা বলি, জামদানি অন্য কোনো দেশই পারে না, যতই করুক তারা আমাদের মতো করতে পারে না। তারপর আমার হ্যান্ড এমব্রয়ডারি, বাংলাদেশে যেই সমস্ত যত নিখুঁত এবং যত সুন্দর এমব্রয়ডারি হয় অনেক দেশই তা পারে না। আবার সেইভাবেই কিন্তু বাটিকের জায়গায় অনেকগুলো দেশ আমি নাম অলরেডি বলেছি যারা খুবই সমৃদ্ধ, তাদের মতো আমরা পারি না। আর হয় কি, মানুষ একবার যারা আমাদের ক্রেতা তারা ভালো জিনিস একবার দেখে থাকে, তারা তো আসলে এই ধরনের জিনিসগুলো কিনতে চাইবে না। তো বাটিকের সম্ভাবনা অনেক আছে, এবং এখানে যেহেতু আমাদের অনেক নারী উদ্যোক্তারা এটা নিয়ে কাজ করে, আমার কাছে মনে হয় যে আমরা যখন ইন্টারন্যাশনাল মার্কেট নিয়ে কাজ করবো তখন ইন্টারন্যাশনাল মার্কেটে কি ধরনের বাটিকের কাজগুলো হচ্ছে সেগুলো খেয়াল রেখে সেই জায়গাগুলোতে আস্তে আস্তে এগিয়ে যাওয়া। ডেফিনেটলি আমি যখন জি জি আর এখন তো ইন্টারনেটের যুগ, কেউ চাইলে আসলে সার্চ করেও অনেক কিছু শেখা যায়। অনেক জায়গায় হয়তো সার্চ করে পেয়ে যাবে যে আসলে এই বাটিকের প্রসেসটা কি, কিভাবে করলে হয়। যে বাটিকের মানে বেসিক পদ্ধতিটা যে জানে সে ওইটাকে আস্তে আস্তে সেটাকে ইমপ্রুভ করে নিতে পারবে। আমার কাছে মনে হয় যে সেই জায়গাটাতে কাজ করলে অনেকখানি এগিয়ে যাবে। কিন্তু এখন আমাদের বাটিক পুরোপুরি ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য রেডি না। আপা অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের অপরাজিতাকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই একদিন বাংলাদেশ তার দেশীয় পোশাক নিয়ে এবং তার দেশীয় সকল ঐতিহ্য নিয়ে এগিয়ে যাবে, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, এটাই আমরা প্রত্যাশা করি আপা। এবং আপনি নিজেও বহুদিন ধরে দেশি পণ্য নিয়ে কাজ করছেন, দেশি পোশাক নিয়ে দারুণ দারুণ সব পোশাক আপনার বিবিয়ানার। তো আপনার জন্য অনেক শুভকামনা আপা।
অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু লিপি আপা বললেন, সেটা হচ্ছে যে আমাদের বাটিক শিল্প নিয়ে আরো অনেক বেশি প্রশিক্ষণের প্রয়োজন, আরো অনেক বেশি উদ্যোক্তাদের জানার প্রয়োজন। তো এই বিভিন্ন ধরনের সীমাবদ্ধতাও আছে যখন আমরা এটা নিয়ে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে আমার দেশি পণ্যটা নিয়ে আমি যাব। তো এই বিষয়গুলো নিয়ে আপনার কি মনে হয় যে কিভাবে আমরা এটা ওভারকাম করতে পারি? আপা যেটা বললেন, এই জায়গাটাতে আমি একটু বলতে চাই যে যখন একজন উদ্যোক্তা শুরু করেন, সবাই যে খুব বড় ক্যাপিটাল নিয়ে শুরু করেন ব্যাপারটা তা না, বা সবাই যে প্রশিক্ষণ পান তাও কিন্তু না। যে আমাদের দেশে যে প্রশিক্ষণগুলো আছে সেগুলো যে তারা নিচ্ছেন ব্যাপারটা কিন্তু তাও না। তো তারা তাহলে কিভাবে করছেন? ম্যাক্সিমামই যেটা হচ্ছে যে কিনে নিয়ে এসে বিক্রি করছেন। কিন্তু যারা এই বাটিকের প্রতি সিরিয়াস তারা বিভিন্ন প্রশিক্ষণ নিতে পারেন। আর আপা যেটা বললেন যে ইন্দোনেশিয়ান এবং মালয়েশিয়ান বাটিক, ওদের টেকনিকটাই আলাদা। আমিও ওটা দেখেছি, তাদের টেকনিকটাই একদম আলাদা। সেই জায়গাটাতে আমাদের কাজ করার অনেক সুযোগ আছে, কিন্তু তার জন্য প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে অর্থনৈতিক সাপোর্ট। যে একজন উদ্যোক্তা গিয়ে যে উনি দেশের বাইরে গিয়ে যে একটা ট্রেনিং নিয়ে আসবেন, সেটা দেখা যায় যে সবার জন্য সেটা হয় না বা হয়ে উঠতে পারে না। আমাদের নানা প্রতিবন্ধকতা থাকে, তার মধ্যে একটা হচ্ছে অর্থনৈতিক প্রতিবন্ধকতা। তো এই জায়গাটাতে যদি ওভারকাম করা যায় তাহলে সম্ভব। আবার যদি আমরা চিন্তা করি যে উদ্যোক্তারা না যেয়ে যারা কারিগর আছেন, যারা বিভিন্ন, আমরা জানি যে কুমিল্লাতে এবং কুমিল্লা জেলা এবং নারায়ণগঞ্জ জেলার বান্টি গ্রামে কিন্তু কাজ হচ্ছে বাটিকের। এরকম কিছু যারা অনেক বছর ধরে কাজ করছেন, তারা যদি গিয়ে একটা প্রশিক্ষণ নিয়ে আসেন, সেক্ষেত্রে ধীরে ধীরে এই সেক্টরে নতুন নতুন টেকনিক অ্যাপ্লাই করা সম্ভব। কিন্তু এর জন্য হচ্ছে প্রচারটা অনেক বেশি জরুরি। এবং যার যার জায়গা থেকে, যেমন আমি আমার ফেসবুকে কিন্তু লিখছি, চৈতি আপা আপনি আমার ফেসবুকে আছেন, আপনি দেখেন হয়তো যে আমি কিন্তু লিখছি। এরকম যারা সিরিয়াস বাটিক নিয়ে, তারা কিন্তু এই উদ্যোগটা গ্রহণ করতে পারেন, বা যারা কারিগর আছেন তারা এই উদ্যোগটা নিতে পারেন। সবশেষে বলবো যে সরকারি যে সহযোগিতাগুলো, পৃষ্ঠপোষকতাগুলো, এই জায়গাটাতে যদি কিন্তু কাজ করার অনেক, মানে এখন মনে হচ্ছে যে অনেক বেশি প্রয়োজন। যখন নতুন নতুন আমরা টেকনিক জানবো, তখন ইন্টারন্যাশনালি তো অবশ্যই, আমাদের দেশের যে গণ্ডি আছে, এই গণ্ডিতেও বাটিক শিল্পটা অনেক বেশি সমাদৃত হবে বলে আমি মনে করি। আমরা কিন্তু দেখছি যে বাটিক শিল্পের কিন্তু একটা দারুণ সম্ভাবনা আমাদের দেশীয় ফ্যাশন, এবং এই দেশীয় ফ্যাশনটাকে কিন্তু আমরা আন্তর্জাতিক ভাবেও কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারি। সেই সক্ষমতা আসলে আমাদের ভেতরে আছে। অবশ্যই তো আছে। আপনার তেজস্বীকে নিয়ে আপনার কি স্বপ্ন, আপনি কি স্বপ্ন দেখেন? তেজস্বীকে নিয়ে যদি স্বপ্ন দেখার কথা বলতে হয়, সেখানে বাটিক তো অবশ্যই চলে আসবে। আমি যখন 2019 সালে শুরু করেছিলাম, তখন অনেক ধরনের অনেক কথা শুনতাম। কিন্তু 2021 সালে আমার নিজের ডিজাইন করা বাটিকের শাড়ি বিয়ের কোণে পড়েছিল। এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্টের তাই? ব্যাপার ছিল। হ্যাঁ। তো আচ্ছা। বাটিকের শাড়ি পরে কেউ বিয়ে করছে, এটা গায়ে হলুদে আমরা দেখি, হয়তো বর কনেরা পড়ছেন বা বরের আত্মীয়রা পড়ছেন, কনের আত্মীয়রা পড়ছেন। কিন্তু একদম বিয়ের কোণে, এটা কিন্তু একটা মেয়ের সারা জীবনের একটা স্বপ্ন থাকে, বা একটা খুবই স্পেশাল ডে থাকে। তো সেই বিয়ের কোণের জন্য আমি মসলিন শাড়ি করেছিলাম বাটিকের, এবং আমি ওটা নিজেই ডিজাইন করেছিলাম। ওড়না থেকে শুরু করে স্যান্ডেল, ব্যাগ, একদম সবকিছুই আমার করা ছিল। মানে পুরো একদম প্যাকেজটা আমার করা ছিল। তো ওই জায়গাটাতে আমার খুব ভালো লাগা ছিল এবং এখনো আছে। তো যেহেতু আপনি আমার স্বপ্নের কথা বললেন, তো স্বপ্নের কথা বলতে গেলে বাটিক শুধুমাত্র যে আমরা এটা নিয়ে যেই নেতিবাচক যে ব্যাপারগুলো আছে, এগুলোকে পাশ কাটিয়ে বাটিকের কিন্তু এখন গাউন হচ্ছে, যেগুলো বিদেশে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো শাড়ির মতো করে নিয়ে বা গজ কাপড়ের মতো করে নিয়েই তারা পছন্দ মতো করে গাউন তৈরি করে নিচ্ছেন। তো এরকম প্রবাসে যারা বাঙালি আছেন বা যারা ভিনদেশী আছেন, তারাও কিন্তু চাইলে, এবং বাটিকটা কিন্তু আমাদের দেশে এসছে 1975 সালে। এর আগে মানে এছাড়া কিন্তু ইন্দোনেশিয়াতে বাটিক খুবই পপুলার, হুম। এবং ইন্দোনেশিয়ার বাটিক নিয়ে আমরা অনেক জেনেছি বা জানি। তো ওই জায়গাটা থেকে মনে হচ্ছে যে ইন্দোনেশিয়া যদি হয়, আমাদের দেশে বাটিকটাও আমাদের দেশের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, জিআই প্রোডাক্ট হতে পারে। বাটিক বিয়ের কোণে পড়তে পারে, বা বিভিন্ন স্পেশাল ডে গুলোতে বাটিক কাপড় রাখা যেতে পারে। তো এই বাটিক শিল্পটাকেই নিয়েই আসলে দেখা যাক কতদূর যেতে পারি। এটা নিয়ে আমার জিআই পণ্য নিয়ে আপনি বলছিলেন,
আপনি সম্ভবত ইডিসির সাথে কাজ করছেন, ই কমার্স ডেভেলপমেন্ট সেন্টার, জি। যেখানে আসলে আপনারা জিআই পণ্য নিয়ে কাজ করেন এবং আপনি সম্ভবত ওখানকার ট্রেজারার এখন। জি। তো ইডিসির সাথে আপনার কাজের অভিজ্ঞতাটা কেমন? ইডিসি একটা নন প্রফিটেবল ট্রাস্ট। এটা 2021 সালের ডিসেম্বরের 6 তারিখ সরকার রেজিস্ট্রেশন প্রাপ্ত একটি ট্রাস্ট, রেজিস্ট্রেশন পায়। আমরা 5 জন দেশীয় পণ্যের নারী উদ্যোক্তা মিলে এই ট্রাস্টের পথ চলাটা শুরু করি এবং এটা হচ্ছে আমাদের রাজীব আহমেদ স্যারের ব্রেন চাইল্ড। এখান থেকে আমরা দেশীয় পণ্যের গবেষণা বা দেশীয় পণ্যের যে উদ্যোক্তা যারা আছেন তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ বলতে, যে আমরা আসলে যেই প্রতিবন্ধকতাগুলো ফেস করেছি, না জেনেই কাজ করতে এসেছি, তারা যেন ওই জায়গাটাতে তারা একটু ওভারকাম করতে পারে, সেই লক্ষ্যে আসলে ইডিসির কাজ করার পথ চলা শুরু। ইডিসি থেকেই আমরা 2023 সালের জানুয়ারির 1 তারিখ থেকে আমরা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, ভৌগোলিক নির্দেশক পণ্য, জিআই পণ্য নিয়ে কাজ করা শুরু করি। এটার কাজ করাটা মানে হচ্ছে, যেহেতু আমরা ট্রাস্ট, আমরা এটার আবেদন করতে পারবো না, তবে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন জিআই এর খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে ডকুমেন্টেশন, যেটা জার্নালে পাবলিশড হয়। তো এই ডকুমেন্টেশনের অংশটা তথ্য সংগ্রহ থেকে শুরু করে আমরা বিভিন্ন জেলায় জেলায় যে পণ্যগুলো আছে, যেমন অলরেডি আমাদের 17টা জিআই পণ্য আছে বাংলাদেশে, আরো আবেদন আছে 26টার, এছাড়াও আরো প্রক্রিয়াধীন আছে। তো এই ইদানিং আমরা যে জিআই পণ্যগুলো ডকুমেন্টেশন, এগুলো আমরাই করছি। এবং বলতে হয় যে এই আইডিয়া, জিআই পণ্য নিয়ে যে ইডিসি কাজ করবে, এই আইডিয়াটা হচ্ছে আমাদের খুবই অনলাইনে খুবই জনপ্রিয় এবং উনি পড়াশোনার একজন মানুষ, আমাদের খাতুনে জান্নাত আশা আপু, উনি ময়মনসিংহে থাকেন। উনারই এই আইডিয়াটা ছিল যে জিআই পণ্য নিয়ে আমরা কাজ করতে পারি। তো এই ডকুমেন্টেশনের সাপোর্টটা আমরা দিয়ে থাকি ইডিসি থেকে, এবং এর জন্য আমরা একদম ফ্রি অফ কস্টেই কাজটা করছি। এবং আমি ইডিসির একজন ট্রাস্টি, আমি কোষাধ্যক্ষ ইডিসির। এই জায়গাটা আমার খুব আনন্দের এবং অবশ্যই সম্মানের একটা জায়গা। ব্যাপার, এবং সেই সাথে আমার মনে হয় যে দেশের জন্য কাজ করতে একটা পারছি। অনেক বড় একটা ভালোবাসাও কাজ করে। অবশ্যই। আমি জানি যে আপনি এই বাটিক শিল্পটা নিয়ে অনেক পড়াশোনা করেছেন এবং নিজেকে উদ্যোক্তা হিসেবে একটু একটু করে আসলে আপনি এখানে তৈরি করেছেন। এখন নতুন যারা এই বাটিক শিল্প নিয়ে কাজ করতে চাইছেন বা বাটিক শিল্প নিয়ে কাজ করতে চান, আহ, তারা কিভাবে আসলে এটা শুরু করবে, বা এই এই ক্ষেত্রে কি কি সাবধানতা তাদের অবলম্বন করতে হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আপু। কারণ হচ্ছে যে আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে আমার শুরুটা ছিল 1500 টাকা দিয়ে। তো একটা জিনিস সবসময় কথার প্রসঙ্গে আসলে বারবার রাজীব আহমেদ স্যারের কথা চলে আসে। যখন দেখলাম যে স্যার বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট দিয়েছেন যে আমরা যারা ছোট উদ্যোক্তা, যারা নতুন করে শুরু করতে চাচ্ছি, আমি এখানে একদমই সবাইকে সম্মান রেখেই কথাটা বলছি যে যারা আমরা শুরু করতে চাচ্ছি, আমাদের পক্ষে কিন্তু যখন আমরা 20,000 50,000 টাকা যখন আমরা ইনভেস্ট করব, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা প্রেসার। যে এতগুলো টাকা ইনভেস্ট করছি, হয়তো দেখা যাচ্ছে যে 100 পিস বা 200 পিস বাটিকের পোশাক আমরা উৎপাদন করে ফেলছি বা তৈরি করে ফেলছি। এরপর ওই প্রোডাক্টটা দেখা গেল যে হয়তো কোনো রঙের কোনো, যেহেতু বাটিকটা পুরোই একটা রঙের ব্যাপার, একটা সাদা কাপড়কে রঙিন করা হয় বাটিকের মাধ্যমে। তো সেই জায়গাটা থেকে যখন দেখা গেল যে হয়তো রংটা ভালো পড়লো না বা কোনো একটা ভুল হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আমার ওই ইনভেস্টমেন্টটাই লস। সেক্ষেত্রে একজন উদ্যোক্তা কিন্তু ভেঙে পড়াটা খুবই স্বাভাবিক। মানে সে নতুন হোক বা পুরনো হোক, খুবই স্বাভাবিক। তো ওই জায়গাটা থেকে আমি যেটা করেছি, আমার অভিজ্ঞতাটা যেটা, যে আমি কখনোই অনেক বেশি ইনভেস্টমেন্টে আমি কখনোই যাইনি। যেটা করেছি, হয়তো 200 পিস বাটিক শাড়ি বা বাটিক পোশাক তৈরি করতে আমার যেই কস্টিং হতো, ওইটা না করে, কারণ স্বাভাবিক যখন উৎপাদন বেশি হবে, উৎপাদনের সংখ্যা বেশি হবে, তখন খরচটা কমে আসবে। কিন্তু আমি যেটা করেছি যে পরিমাণে কম তৈরি করেছি। হয়তো প্রথমে আমি 2টা বা 3টা শাড়ি তৈরি করেছি, ওটা স্যাম্পল হিসেবে, যে আমি যেহেতু কিছু সময় নিজেও ডিজাইন করি, আমি ওটা তৈরি করেছি এবং ওটা আমি নিজে ব্যবহার করেছি। ব্যবহার করে দেখেছি যে ওখান থেকে রং যাচ্ছে কিনা। বা কেমিক্যাল ডাই, ন্যাচারাল ডাই, 2টা ব্যাপার আছে। যে কেমিক্যাল ডাই অবশ্যই রং যাবে, সেটা যেই রঙই আপনি ব্যবহার করেন রং যাবে। ন্যাচারাল ডাই, যেটা আমরা প্রাকৃতিক যে উৎস থেকে আমরা যেমন পেয়ে আমরা থাকি, হর্তুকি, হর্তুকি, বয়রা, তুঁত, বয়রা, তুঁত, হলুদ বা গাঁদা পেঁয়াজের ফুল, খোসা, গাঁদা ফুল, থেকে এগুলো হয়। থেকে যখন আমরা তৈরি করি, ওই রংটা একটু ফেড ফেড হয়, হয়। কিন্তু ওইটা খুব স্থায়িত্ব ভালো এবং আমাদের শরীরের জন্য ভালো এবং পাশাপাশি আমাদের পরিবেশের জন্য ভালো। পরিবেশের জন্য ভালো। ভালো। তো এই যে ব্যাপারগুলো একজন উদ্যোক্তাকে অবশ্যই
সেটা যে প্রোডাক্ট নিয়ে তিনি কাজ করুন না কেন, তাকে অবশ্যই তার প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে। যেমন আমি রিসেন্টলি আমি আমার প্রোডাক্ট নিয়ে, বাটিক প্রোডাক্ট নিয়ে আমার আমার পার্সোনাল আইডিতে এবং আমার পেজে আমি প্রশ্ন আকারে লিখছি যে আমাকে যখন যে ক্রেতা যারা আছেন তারা যে প্রশ্ন করছেন, সে প্রশ্নগুলো নিয়ে আমি ইন ডিটেলসে লিখছি। এর কারণ যত বেশি আমি আমার ক্রেতার প্রশ্নের উত্তর সলভ করতে পারবো, তত বেশি আমার প্রোডাক্ট সম্পর্কে আমি জানতে পারবো। একজন উদ্যোক্তাকে অবশ্যই নিজের প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, অবশ্যই জেনে বুঝে আসতে হবে, আর ইনভেস্টমেন্টটা অবশ্যই খেয়াল করে করতে হবে। মানে যে রঙের বিষয়টা হচ্ছে যে যেই রংটা উনি ব্যবহার করতে চাইছেন এটা ছোট পরিসরে আগে আগে ব্যবহার আগে করে আগে আগে করা নেওয়া, উচিত। যে সেটার রং উঠছে কিনা, স্থায়িত্ব কেমন, বা স্থায়িত্ব হতে কেমন। পারে যে ডিজাইন হয়তো আমি একরকম চাচ্ছি, হয়তো ওরকম হলো না, কালার ভেদেও কি রংগুলো স্থায়িত্ব স্থায়িত্ব আছে। জি আপু, যেমন যেমন কি ধরনের? মেজেন্টা হুম, যে কালারটা আমরা বলি, বা রানী গোলাপি, হুম, যেমন হুম, ফিরোজা, হুম, তারপরে হচ্ছে ডিপ পার্পেল বা হুম, হুম, বেগুনি, এই লাল, হুম, এই হুম, হুম। হলুদ, এই জিনিসগুলো বা কমলা, এই জিনিসগুলো কেমিক্যাল ডাইয়ে হয়, এবং একদম চকচকে যে কালারটা হয়, এখান থেকে অবশ্যই আপনি ওয়াশ করার পরে রং যাবে। কিন্তু আপনাকে একটা আমি সবসময় আমার ক্রেতাদেরকে বলি যে যখন আপনি প্রথমবার ওয়াশ করবেন বা প্রথম দ্বিতীয়বার, একটু নতুন কাপড়টাকে একটু লবণ পানিতে একটু ভিজিয়ে রাখলে ওই কাপড়টা আপনারা কি কোনো স্থায়ী। কিছু করেন মানে এই রং করার আগে, মানে আপনারা কি শাড়িতে কোনো কেমিক্যাল বা কোনো কিছু না, ওইটা ব্যবহার তো করেন? রঙের সাথেই আপনাকে রঙের কেমিক্যাল ইউজ সাথে করতেই হয়। মানে, কিন্তু রং স্থায়িত্বের জন্য আপনি কোনো স্থায়িত্বের জন্য না, স্থায়িত্বের জন্য আমি যেটা করি সেটা হচ্ছে বাজারে অনেক ধরনের কাপড়ের জন্য রং পাওয়া যায়। তো ভ্যাট রং যেটা আছে ওইটা আমি ইউজ করি, সালফার বা অন্যান্য যেগুলো আছে ওগুলো আমি ইউজ করি না, আমি ভ্যাট রংটা ইউজ করি। তুলনামূলক ভ্যাট রঙের স্থায়িত্ব বেশি, এবং রং যদি যায়ও সেক্ষেত্রে কাপড়টা ফেড হয়ে যায় না। আর যেটা ন্যাচারাল ডাই ওইটা নর্মালি ও জন্মগতভাবেই ও একটু ফেড ফেড হয়ে আসে, কিন্তু ন্যাচারাল ডাই প্রোডাক্টের কস্টিং বেশি কিন্তু স্থায়িত্ব বেশি, পাশাপাশি অবশ্যই আমাদের পরিবেশের জন্য এটা ভীষণ ভালো। উপকারী। এটা রিসাইকেল হোক বা ইকো ফ্রেন্ডলি হোক, ন্যাচারাল ডাই ইকো ফ্রেন্ডলি। আমরা আসলে একদমই অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের শেষ একটি প্রশ্ন আমি আসলে আমাদের আজকের অতিথিকে করতে চাই, সেটা হচ্ছে দেশকে কোথায় দেখতে চান? আপনার কাজ, আপনার ব্যবসা, আপনার বাটিকের যেই আহ, আপনি পথ চলা বাটিক শিল্প নিয়ে, এই সবকিছু মিলিয়ে আপনার দেশটাকে আপনি কোথায় দেখতে চান? দেশকে কোথায় রাখতে চান? এই যে আপনি বললেন দেশের কথা, আমরা কিন্তু কেউ চাইলে একা দেশ পাল্টাতে পারবো না, বা একা আমাদের পক্ষে কিছু করা সম্ভব না। কিন্তু আবার অন্য জায়গা থেকে যদি চিন্তা করি, যদি আমি পাল্টে যাই বা আমি যদি পাল্টে যাই, তাহলে কিন্তু আমরা পাল্টে যাব। দেশের প্রতি যে ভালো লাগা, ভালোবাসা থেকেই কিন্তু দেশীয় পণ্য নিয়ে কাজ করা শুরু করেছিলাম, বাটিক নিয়ে কাজ করা শুরু করেছিলাম। এরপরে ইডিসি তে যুক্ত হয়েছি, ইডিসির মাধ্যমে এখন জিআই নিয়ে কাজ করছি। তো এই যে এটা যখন আমরা শুরু করেছি, এটা একদিনে শুরু হয়নি, এটা ধীরে ধীরে একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। এই যে আমাদের দেশীয় পণ্য যখন আমরা ব্যবহার করব, দেশীয় পণ্য ব্যবহার করলে কিন্তু আমরা অন্য উদ্যোক্তাদের কাছ থেকেও কিনতে পারবো। যখন আমরা দেশীয় পণ্য বিক্রি করব বা দেশীয় পণ্য কিনবো, তখন কিন্তু আমাদের বিদেশি পণ্যের উপর আমাদের মানে এটাকে কি বলে, যে আস্থা রাখতে হবে না, আস্থা না, আসলে দেশীয় পণ্যের উপর নির্ভরতা। নির্ভরতা ডিপেন্ডেন্ট হতে হবে না। মানে আমি তো যদি সেই দেশি জায়গাটা পণ্যটা যদি আমার দেশের পণ্যটা ব্যবহার করি, তখন তো আমার আমার বিদেশি বিদেশি পণ্যের পণ্য উপর ব্যবহার করতে ব্যবহার হচ্ছে না। করতে হচ্ছে এর না। ফলে কি হচ্ছে যে আমাদের দেশে যে তাঁতি কারিগর যারা হুম, আছেন হুম, হুম, তারা হুম। কিন্তু আলটিমেটলি স্বাবলম্বী হচ্ছেন স্বাবলম্বী এবং হচ্ছে। আত্মকর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছেন। কারণ হুম, যত হুম, বেশি এই পণ্যটা বা দেশীয় পণ্য যত বেশি আমরা ব্যবহার করব, তত বেশি এটার চাহিদা বাড়বে। হুম, চাহিদা হুম, বাড়লেই তো এটার উৎপাদন বাড়বে। হুম, তো হুম, সেই জায়গা থেকে আমার দেশের উৎপাদন বাড়া মানে কিন্তু আমার দেশীয় অর্থনীতিতে হুম, এটার প্রভাব পড়া। যখন একটা দেশের অর্থনৈতিক চাকা চালু হয়, এবং চালিকা শক্তি কিন্তু মূল হুম, অর্থনৈতিক চালিকা শক্তি। তো এই জায়গাটাতে যখন একজন আমি, একজন এনিকা যখন একজন দেশীয় পণ্যের উদ্যোক্তা হয়ে যখন আমি আমার জায়গাটাতে ঠিকঠাক মতো কাজ করব, দেখা যাবে যে দেশ এমনি এমনি ভালো করবে। তো প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব থেকে, যার যার জায়গা থেকে যখন আমরা কাজ করতে পারবো, তখনই আসলে আমাদের দেশ অনেক সমৃদ্ধশালী হবে, আমাদের দেশ আগাবে। দেশ আগাবে মানেই আমি আগাবো, আমরা আগাবো। আপা, ভীষণ ভালো লাগছে আপনার গল্প শুনতে, অনেক কিছু জানতেও পারছি। তো আমাদের সময় তো আসলে সীমিত। আমাদের একটা ছোট্ট গিফট আছে আমাদের তরফ থেকে, আমাদের সংবাদ প্রকাশের তরফ থেকে আপনার জন্য। ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের ই কমার্স প্ল্যাটফর্মে যারা কাজ করছেন, আমরা বলতে চাই তারা সবাই অপরাজিতা। এবং অ্যানিকা আপুর কথা ধরে আসলে বলতে চাই,
যদি এগোই আমাদের অপরাজিতা, তবেই এগোবে বাংলাদেশ। সাথে থাকুন অপরাজিতার। ধন্যবাদ সকলকে।